বাংলাদেশের রাজনীতি আজ এমন একটি গভীর বাকদলের মুখে পড়েছে, ইতিহাস ও বাস্তব সংযোগস্থলে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন একটি নতুন রাষ্ট্র ভাবনার রূপরেখা। এই রাষ্ট্র ভাবনা যার কেন্দ্রে রয়েছেন মানুষ এবং এদেশের জনগণ। এতে করে পরিবার, কৃষক, নারী, তরুণ সমাজ এই চারটি স্তম্ভকে সমান রেখে গড়ে উঠেছে বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা। রাষ্ট্র ও দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নিরাপত্তাকে। মানুষের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, এই লক্ষ্যকে বাস্তবায়নে তিনি প্রস্তাব করেছেন কিছু যুগান্তকারী ও কাঠামোগত উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ভারসাম্য রক্ষায় সুদৃঢ় কাঠামো। উন্নয়নের এই কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারী। বিএনপি নারীকে শুধু সুবিধাভোগী নয়, রাষ্ট্র উন্নয়নের সমান অংশীদার হিসাবে নারী শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, নিরাপত্তা, সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিশেষ উদ্যোগ সেই দর্শনেরই প্রতিফলন নারীর নামে ফ্যামিলি কার্ড, যেখানে পরিবারের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করবেন একজন নারী। এই লক্ষ্যে এক মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেখানে নারী পুরুষের মধ্যে সমতা বাস্তবায়ন হবে, নারী নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে, আর ধর্ম, শ্রেণী বা পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিক ভোগ করবে সমান সুযোগ ও অধিকার। বিএনপি বিশ্বাস করেন সুশাসন ছাড়া উন্নয়ন টেকসই নয়। উন্নয়নের ভিত্তি স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জবাবদিহিমূলক প্রশাসন। সরকার গঠন করলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে দলীয় প্রভাবের বাইরে। একটি পেশাদার পরিবেশ, তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার ক্ষেত্রে সমান অধিকার পাবেন এবং অর্থনৈতিকভাবে সক্ষম হবেন, পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দুতে অবস্থান করতে পারবেন। সুশাসনের জবাবদিহিতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। যুব সমাজ দেশের শক্তি, এদেরকে কর্মসংস্থান, শিক্ষা ও সমাজের সমান অংশীদার হিসাবে ক্ষমতায়ন করবে বিএনপি। মাদকমুক্ত ও নৈতিক দায়িত্বশীল যুব সমাজ গঠনে কাজ করবে। কৃষক কার্ড, প্রকৃত কৃষককে সরাসরি সহায়তা দেওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ। এতে নারী ও যুবক, কৃষক সহ পরিবারের সদস্যরা বীজ, সার, প্রশিক্ষণ ও ন্যায্য মূল্য পাবে, যাতে তারা স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ কৃষি কার্যক্রম চালাতে পারে। বিএনপি স্পষ্ট লক্ষ্য, নারী, যুবক, শিশু ক্ষমতা উন্নয়নে কৃষক ও পরিবারের সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছেন, রাষ্ট্রের মূল দায়িত্ব হলো জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত শাসন তৈরি করা। যখন নারীর অধিকার, যুব সমাজের অধিকারের সুযোগ এবং শিশুর সুরক্ষা নিশ্চিত হবে, তখন শক্তিশালী, সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ একটি বাংলাদেশ গঠিত হবে। ইতিহাসের সাক্ষী, শহীদ জিয়াউর রহমানের একদলীয় বাকশালের ব্যবস্থা ভেঙে বাংলাদেশকে ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের পথ। তিনি রাজনীতিতে মত ও পথের বহুত্বকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রকে মুক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রেখেছেন এক অনন্য ঐতিহাসিক ভূমিকা। আন্তর্জাতিক চাপ, কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি বিস্মিত হয়নি। গণতান্ত্রিক মূল্যবোধকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এই দুই নেতার অবদান একসাথে গাঁথা।
সেই রাজনৈতিক উত্তরাধিকার বয়ে চলছেন, আমাদের এক নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে এগিয়ে চলছেন জাতীয়তাবাদী শক্তি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা আশা করি আগামী 12 তারিখ যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনে আপনারা সকলে ভোট দিয়ে আমাদের তারেক রহমান, আপনাদের জনগণের হৃদয়ের যে স্পন্দন, তাকে আপনারা এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সুযোগ্য সন্তানকে আগামীতে বিপুল ভোটে বিজয়ী করবেন, এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও সমৃদ্ধি এবং সার্বিকভাবে দেশের জাতীয় মজবুতির জন্য নারীর যে ভূমিকা, সেটি আসলে অনস্বীকার্য। কিন্তু এই নারীর ভূমিকাকেই আমরা যখন সামনে দেখতে চাই, দেখি আমাদের সামনে কিছু বাধার পাহাড় এসে দাঁড়িয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ কম, নারী ঘরে এবং বাইরে নিরাপত্তার অভাবে ভুগছেন, যেখানে কাজ করছেন সমান মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বোপরি তার স্বাস্থ্য এবং তার শিশুর স্বাস্থ্য নিয়ে একটি অনেক বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মার্দিয়া মুমতাজ। বাংলাদেশ জামাতে ইসলামীর 2026 সনের ইলেকশনের আগে আমরা যে নারী বিষয়ক যে পলিসি নিয়ে কথা বলবো, তার একটি অংশ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে চ্যালেঞ্জগুলো বললাম, সেগুলোকে মোকাবিলা করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী 6টি ক্ষেত্রে তার মনোযোগ দিতে চায়। সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, রাজনীতি এবং সার্বিকভাবে নারীর অধিকার। প্রথমত, আমরা এখানে 4টি ভাগে ভাগ করেছি। সেই 4টি ভাগ হচ্ছে, একটি হচ্ছে অ্যাক্সেস অর্থাৎ প্রাপ্যতা, দ্বিতীয়ত হচ্ছে চয়েস অর্থাৎ নারী যেন বাছাই করে নিতে পারেন তিনি কি চান, তৃতীয়ত পার্টিসিপেশন, সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, এবং চতুর্থত প্রোটেকশন অর্থাৎ নারীর শখের কিংবা প্রয়োজনের কাজ করতে গিয়ে অথবা তার অবস্থানের জন্য যে কোনো ধরনের বাধাকে দূরীভূত করার জন্য আমরা যে একটি মূলনীতির উপর দাঁড়িয়ে কাজ করতে চাই, সেটি হচ্ছে ফেইথ অর্থাৎ বিশ্বাস। এই বিশ্বাস হচ্ছে আমাদের জাতীয়তা। মুসলিম হিসেবে, বাংলাদেশি হিসেবে এই 4টি জায়গায় জামাত তার পলিসিকে ব্যাখ্যা করতে চায়। প্রথমত হচ্ছে অ্যাক্সেস অর্থাৎ প্রাপ্যতা। এখানে আমরা যে ফিল্ডগুলোকে চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজনীতি। শিক্ষায় নারীর জন্য বিভিন্ন ধরনের স্টাইপেন্ড প্রোগ্রাম এবং যেগুলোতে নারীর শিক্ষায় অংশগ্রহণের বাধাগুলো দূরীভূত হবে। এখানে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের ড্রপ আউট কমে আসলেও একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি টারশিয়ারি লেভেলে এই ড্রপ আউটগুলো অনেক বেড়ে যায়। এই বাধা দূরীকরণের জন্য অনার্স লেভেলে টিউশন ফ্রি শিক্ষা ব্যবস্থার জন্য সুপারিশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। হেলথ কেয়ার, হেলথ বা স্বাস্থ্যক্ষেত্রে আমাদের অবস্থা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের আইন সেখানে আছে, কিন্তু এগুলোর কোনো প্রয়োগ নাই। তো এখানে পরিবর্তন আনয়নের জন্য যে কাজগুলো করতে চায় সেগুলো হচ্ছে, প্রথমত প্রত্যেক জেলা সদর এবং বিভাগীয় সদরে যে হেলথ সেন্টারগুলো আছে সেখানে পৃথক, নিরাপদ, নারীবান্ধব নারী ও শিশু কেন্দ্র স্থাপন। দ্বিতীয়ত, নারীকে চিকিৎসা ব্যবস্থার দ্বারস্থ করার জন্য যে সামাজিক সচেতনতা দরকার এবং এখানে পুরুষের যে সংশ্লিষ্টতা দরকার একটি পরিবারের, তাকে সচেতন করার জন্য ব্যবস্থা গ্রহণ। এবং একই সাথে আমরা এটা বিভিন্ন পর্যায়ে অন্য জায়গায়ও ব্যাখ্যা করব, কিন্তু এখানে যে অংশটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে গ্রামীণ এবং মফস্বল এমনকি শহরের রাস্তা এবং ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নয়নের জন্য এমনভাবে কাজ করা হবে যেন নারী তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য খুব সহজেই চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারেন। এছাড়াও চাইল্ড কেয়ারের জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হচ্ছে। সবশেষে
রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীকে পার্টি নমিনেশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে আসার যে কাজটি সেটিকে স্মুথ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে বিগত কিছু বছরে বাংলাদেশে জামাত ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড কমিশনার হিসেবে প্রায় 200-র মতো নারী নির্বাচিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন নির্বাচনে, এর চাইতে আরও অনেক বেশি। সুতরাং এই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্যই এই সুপারিশগুলো চাচ্ছে নারীকে তার রাজনৈতিক, সামাজিক, শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত হতে না হয়, এই জন্য তার দোরগোড়ায় সকল সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করতে। দ্বিতীয়ত আমরা যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে চয়েস, অর্থাৎ নারী যেন বেছে নিতে পারেন তিনি কি করতে চান এবং এজন্য একটি সুন্দর এবং স্বাভাবিক অবস্থা, সামাজিক অবস্থা তাকে অফার করতে চায়। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে কথা বলছি। প্রথমত শিক্ষায় নারীর জন্য যে মাতৃত্বের কারণে কিংবা অন্যান্য সামাজিক কারণে যে গ্যাপগুলো হয়ে যায় সেই বিরতিগুলোকে সহজভাবে গ্রহণ করার জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। স্বাস্থ্যক্ষেত্রে বিকেন্দ্রীভূত প্রাইমারি হেলথ কেয়ারের ব্যবস্থা করা হবে এবং একই সাথে ডিজিটাল হেলথ কেয়ারের ব্যবস্থা করা হবে যেন নারী যেখানেই থাকুন না কেন এই সুবিধাকে তিনি উপভোগ করতে পারেন। এবং সাথে সাথে আমাদের দেশে যে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ীরা রয়েছেন তাদেরকে সমন্বিত করার মাধ্যমে একটি পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে কাজ করার চিন্তা রয়েছে। এবার আসছি কর্মসংস্থানে। এখানে ডিজিটাল ইকোনমির মাধ্যমে নারীকে শিক্ষিতকরণ, বীমা, ব্যাংক ব্যবস্থা সম্পর্কে এবং তার যে কর্মঘণ্টা সেটিকে তিনি যেন তার প্রয়োজন এবং ইচ্ছে অনুযায়ী ফ্লেক্সিবল করে নিতে পারেন সেই ব্যবস্থাটি নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের কিছু সুযোগ সুবিধা তৈরি করার চেষ্টা করা হবে। এবার আসছি নারীর অংশগ্রহণ। আসলে সমাজের বিভিন্ন জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর পথ থেকে যে বাধাগুলো দূর করতে হয় তা কোথায় কোথায় দেখতে পাই আমরা। প্রথমে আসছি শিক্ষাক্ষেত্রে। এখানে স্টেম এডুকেশন এবং স্কলারশিপের মাধ্যমে নারীকে উৎসাহিত করা হবে এবং যে বাধাগুলোকে তিনি ফেস করেন প্রতিদিন সেগুলোকে দূর করার চেষ্টা করা হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে লিডারশিপ অ্যান্ড ডিসিশন মেকিং জায়গাগুলোতে নারীকে প্রতিস্থাপনের জন্য তাকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং রাজনীতিতে মেন্টরশিপের ব্যবস্থা করা হবে। আমরা জানি আমাদের দেশের রাজনীতিতে মহিলাদের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই এবং মহিলাদেরকেও পুরুষের সাথে সাথে হয়তো প্রতিযোগিতায় পিছিয়ে যেতে হয় যদি একই জায়গায় প্রশিক্ষণের চিন্তা করা হয়। সেক্ষেত্রে যারা বর্ষিয়ান নারী আছেন, যারা রাজনীতিতে অগ্রসর এবং রাজনীতি নিয়ে চিন্তা করেন তাদের সাহচর্যের মাধ্যমে তাকে এই বিষয়ে প্রশিক্ষিত করার জন্য চেষ্টা করা হবে। এটা ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখি মসজিদ, নামাজের জায়গা, অজুর জায়গা এবং পাবলিক টয়লেট, এগুলোতে নারী যেন নারীবান্ধব পরিবেশ পান, স্বাস্থ্যসম্মত পরিবেশ পান সেগুলো নিশ্চিত করা হবে। সবার শেষে আসছি কৃষিতে। কৃষিতে নারীর অংশগ্রহণ আমাদের দেশে 60%-এর চেয়েও বেশি, অর্থাৎ নারী ঘরে থেকেই এই কাজে অংশগ্রহণ করছেন, কিন্তু এটি আসলে দৃশ্যমান নয় কারণ এখানে কোনো অর্থনৈতিক লেনদেন ঘটিত হয় না। সেক্ষেত্রে নারী কৃষককে চিহ্নিত করার জন্য এবং তাকে মর্যাদা দেওয়ার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হবে। তার সাথে সাথে ক্ষুদ্র ঋণে নারীর অংশগ্রহণ বাড়ানো হবে এবং তার সাথে সাথে তার পুঁজি তৈরি এবং সেটাকে তিনি যেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন এজন্য গাইডেন্স প্রোভাইড করা হবে। সবার শেষে আসছি প্রোটেকশন নিয়ে। প্রোটেকশন অর্থাৎ হচ্ছে নারী যে কাজেই অংশগ্রহণ করুন না কেন, এমনকি তার ঘরেও, সেখানে যেন তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায় তার ব্যবস্থা করা। এখানে আমরা স্বাস্থ্যক্ষেত্রে নারীর জন্য এখানে আমরা বলতে চাই নারীর জন্য জেন্ডার সেন্সিটিভ গভর্নেন্স সিস্টেম থাকবে,
যেখানে নারী কোথাও কখনো দ্বিধা বা বিব্রত বোধ করবেন না। চিকিৎসা ক্ষেত্রে সাহায্য নেওয়ার ক্ষেত্রে নারী কোথাও কখনো দ্বিধা বোধ করবেন না। কর্মসংস্থানে একই কাজের জন্য নারী কিংবা পুরুষের যেন একই রকম মজুরি থাকে কিংবা বেতন থাকে, সেটা নিশ্চিত করা হবে। এবং তার সাথে সাথে নারীর আশেপাশের সাপোর্ট সিস্টেম তৈরি করার জন্য সাহায্য করা হবে, যেটা তিনি তার নিজের স্বাস্থ্য এবং তার সন্তানের স্বাস্থ্যের জন্য তার কাছে এটি সুলভ হবে। সাথে সাথে প্রত্যেকটি কর্মক্ষেত্রকে নারীর জন্য বান্ধব হিসেবে, তার সাথে সাথে প্রতিটি কর্মক্ষেত্রকে নারীর জন্য সুন্দর নারী বান্ধব হিসেবে উপস্থাপন করার জন্য জোর দেওয়া হবে। এবার আসছি নিরাপত্তার কথায়। নারী যেন ঘরে, কর্মক্ষেত্রে কিংবা যাতায়াতে সব জায়গায় নিরাপদ থাকেন এবং নিরাপদ বোধ করেন। এজন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে জিরো টাইম রেসপন্স, অর্থাৎ বিপদে পড়ার সাথে সাথেই যেন তাকে সাহায্য করা যায় এমন একটি মজবুত ব্যবস্থা তৈরি করা হবে। এবং নারীর অধিকার, যেমন সম্পত্তিতে অধিকার, মর্যাদার অধিকার, এগুলো রক্ষার জন্য ধর্মীয় উপাসনালয়গুলোর প্রধানদের সহ একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য চেষ্টা করা হবে। রাজনীতিতে নারীর অংশগ্রহণের জন্য, নারীর সাথে যে হ্যারাসমেন্টের ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য আমরা জিরো টাইম রেসপন্স সিস্টেমের সুপারিশ করেছি। সাথে সাথে সর্বত্র নারীর বিরুদ্ধে যে ভায়োলেন্স হয়ে থাকে, অর্থাৎ যে সহিংসতা হয়ে থাকে, সেটিকে রোধ করার জন্য সামাজিক সচেতনতা, আইনের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এবার আসি যে এই যে পরিকল্পনাগুলো, এগুলোর সবগুলো কীভাবে কাজ করবে, অর্থাৎ একদম ডে 1 থেকে 5 বছর শেষ হওয়া পর্যন্ত এগুলোর মেয়াদগুলোকে কিভাবে চিন্তা করেছি আমরা। প্রথমটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ যেই ব্যাপারগুলোতে আমরা 3 বছরের মধ্যে কাজ শেষ করার চিন্তা করেছি, সেগুলো হচ্ছে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তা এবং আইনি সহায়তা। যে কাজগুলোতে 3 থেকে 5 বছরের মধ্যে কাজের মজবুতি এবং একটি চূড়ান্ত পর্যায়ের সাফল্য অর্জনের চেষ্টা করা হবে, সেগুলো হচ্ছে স্বাস্থ্য এবং পারিবারিক সুরক্ষা। তার সাথে সাথে নারী কর্মক্ষেত্রে যেন ঠিক মতন, সাথে সাথে নারী যেন কর্মক্ষেত্রে তার স্যালারি ঠিক মতন পান, সমান পান এবং একটি নিরাপদ কর্মক্ষেত্র উপভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেয়া হবে। লং টার্ম কাজগুলো হচ্ছে, এগুলোর কাজ শুরু হবে ডে 1 থেকেই, কিন্তু এগুলো শুরু করে কাজ করতে করতে এবং আমরা যেই সাকসেসের কথা বলছি সেখানে পৌঁছাতে 5 বছরের অধিক সময় লেগে যেতে পারে, কিন্তু এটার জন্য শুরুর দিন থেকেই চেষ্টা করা হবে। সেই কাজগুলো হচ্ছে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, গ্রামীণ নারীর কৃষিতে এবং অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা, সাথে সাথে মার্জিনালাইজড কমিউনিটি বলে আমরা যাদেরকে বলি, তাদের অধিকারগুলোকে নিশ্চিত করা। সবশেষে শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে। তিনি বলেছিলেন যে এমন একটি সময় আসবে, যে একটা লম্বা দূরত্বের কথা তিনি উল্লেখ করে বলেছিলেন যে এইটুকু একজন নারী একা ভ্রমণ করবে, কিন্তু তাকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতে হবে না। আমরাও বলতে চাই, এই বাংলাদেশে আমরা এমন একটি সুরক্ষা ব্যবস্থা এবং এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে একজন নারী, তিনি যে ধর্মেরই হন, যে বর্ণেরই হন, যে গোত্রেরই হন, কিংবা তার পোশাক যাই হোক না কেন, তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একা ভ্রমণ করবেন এবং তাকে আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে হবে না। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ ইফতেখার তারিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘদিন পর আমরা একটি নির্বাচন দেখতে যাচ্ছি। এখনও পর্যন্ত আমরা আশা করছি এই নির্বাচন সুষ্ঠু হবে। এই নির্বাচনের পূর্বে সবগুলি রাজনৈতিক দলই কিছু না কিছু প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের জন্য, দেশবাসীর জন্য। ঠিক তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, দেশের রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ হাতে পায়, সেক্ষেত্রে
ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করতে পারে, কি করবে তা ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে। আমাদের এদেশের মানুষের মধ্যে অর্ধেক হচ্ছে নারী। সেই নারী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা শিশু রয়েছে তাদের সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ভাবছে, কিভাবে তাদের সংকটের সমাধান করবে, সে বিষয়ে নির্বাচনী ইশতেহারে বেশ কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে। সেটাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম মানবজাতির জন্য এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে নারী ও শিশুর অধিকারকে মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণের সর্বোচ্চ স্তরে স্থাপন করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নারী ও দুর্বল শ্রেণীর অধিকার রক্ষার যে নির্দেশনা দিয়েছেন তা মানব সভ্যতার ইতিহাসে একটি অনন্য মাইল ফলক। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে নারীর অগ্রাধিকার নীতি ঘোষণা করে প্রমাণ করেছে যে তারা নারীর অধিকারকে রাজনৈতিক প্রতিশ্রুতির কেন্দ্রে রেখেছে এবং ইসলাম সম্মত সমাজ ব্যবস্থার আলোকে নারী ও শিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অধিকার ভিত্তিক জীবন নিশ্চিত করতে চায়। ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় একটি সমন্বিত নীতি কাঠামো গ্রহণ করবে, যা হবে ইসলামী মূল্যবোধ, মানবিক ন্যায় বিচার এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কার্যকর প্রশাসনিক কাঠামোর সমন্বয়ে নির্মিত। ১. নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমনে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপ। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, পাচার, এসিড সন্ত্রাস এসব অপরাধ বাংলাদেশে সমাজে এক ভয়াবহ ব্যাধির রূপ নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে প্রথমেই নারী ও শিশুর নিরাপত্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করবে। আমরা যে উদ্যোগ গ্রহণ করব তা হচ্ছে নারী ও শিশু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আরও কার্যকর করা, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা, থানা পর্যায়ে নারী ডেস্ক, নারী পুলিশ এবং শিশু সহায়তা সেল শক্তিশালী করা, মানব পাচার ও শিশু অপহরণ দমনে সীমান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান, অপরাধীকে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি হল অপরাধী যেন শাস্তি থেকে রেহাই না পায় এবং নির্যাতিত যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। সুতরাং রাষ্ট্রীয় কাঠামোকে জবাবদিহিতার মধ্যে এনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম কাজ। দ্বিতীয়ত, পরিবারকে রাষ্ট্রের ভিত্তি হিসাবে শক্তিশালী করা। ইসলামে পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পরিবার দুর্বল হলে নারী ও শিশু এবং পুরো সমাজই অনিরাপদ হয়ে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে পরিবারকে পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য রাষ্ট্রীয় নীতিতে মৌলিক পরিবর্তন আনবে। এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেসব পদক্ষেপ হাতে নেবে তা হচ্ছে পারিবারিক আইনকে আরও কার্যকর ও দ্রুত বাস্তবায়নযোগ্য করা, যৌতুক প্রথা, বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন রোধে কঠোর আইন প্রয়োগ করা, পরিবার পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা করা, বিবাহ ও তালাক সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নারীর অধিকার নিশ্চিত করা, পরিবারভিত্তিক সমাজ কল্যাণ প্রকল্প প্রতিষ্ঠা করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য হবে এমন একটি পরিবার ব্যবস্থা তৈরি করা যেখানে নারীকে পণ্য নয় বরং সম্মানিত সঙ্গিনী, মাতা ও সমাজ নির্মাণের অন্যতম স্তম্ভ হিসাবে দেখা। ৩ নম্বর, নারী ও শিশুর অর্থনৈতিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা। ইসলাম নারীর উপার্জনকে বৈধ রেখেছে, তবে তা হতে হবে মর্যাদাপূর্ণ, নিরাপদ এবং শালীন পরিবেশে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে এমন পরিকল্পনা গ্রহণ করবে যা নারীর সম্মান ও নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সম্ভাব্য উদ্যোগগুলি হচ্ছে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কঠোর নীতিমালা প্রণয়ন করা, গার্মেন্টস ও শিল্প কারখানায় নারী শ্রমিকদের ন্যায্য মজুরি, মাতৃত্বকালীন সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য
সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা, গ্রামীণ নারীদের জন্য সেলাই, কৃষি, পশুপালন, হস্তশিল্প ও অনলাইন ব্যবসার সুযোগ সৃষ্টি করা, বিধবা, তালাকপ্রাপ্তা ও অসহায় নারীদের জন্য রাষ্ট্রীয় ভাতা ও পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া। ইসলাম জাকাত, ফিতরা, সদকা ও বাইতুল মালের মাধ্যমে দরিদ্র নারী ও শিশুর কল্যাণ নিশ্চিত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কল্যাণভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করে নারী ও শিশুর দারিদ্র্য দূর করতে উদ্যোগী হবে। 4 নম্বর, শিক্ষা ও নৈতিক উন্নয়ন, নারীর মর্যাদা বৃদ্ধিতে শিক্ষার ভূমিকা। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে নারীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে। তবে সেই শিক্ষা হবে আধুনিক ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে গঠিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপ যেগুলো নিবে সেগুলো হচ্ছে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শিক্ষার ব্যয় কমিয়ে দরিদ্র পরিবারের মেয়েদের জন্য বিশেষ বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা, মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সমন্বিত কারিকুলাম প্রণয়ন, কর্মমুখী শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, পাঠ্য বই ও শিক্ষা ব্যবস্থায় অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় রোধ। এভাবে তারা একটি এমন নারী সমাজ গড়ে তুলতে চাইবে যারা একদিকে আধুনিক দক্ষতায় সমৃদ্ধ, অন্যদিকে ইসলামী নৈতিকতায় আলোকিত। 5 নম্বর, মাতৃত্ব, স্বাস্থ্যসেবা ও শিশুর কল্যাণে বিশেষ কর্মসূচি। ইসলাম মাতৃত্বকে অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থান দিয়েছে। শিশুর জন্ম থেকে শুরু করে তার লালন পালন পর্যন্ত মায়ের ভূমিকা ইসলামী মহান ইবাদতের মর্যাদা পায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে গ্রহণ করবে। এক্ষেত্রে আমাদের যে সমস্ত উদ্যোগ থাকবে তা হচ্ছে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষা নিশ্চিত করা, প্রত্যন্ত অঞ্চলে মাতৃসদন ও শিশু হাসপাতাল স্থাপন, শিশু অপুষ্টি দূরীকরণে জাতীয় পুষ্টি কর্মসূচি চালু করা, নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রশিক্ষিত মিডওয়াইফ ও চিকিৎসক নিয়োগ, মাতৃত্বকালীন ছুটি ও কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সুবিধা নিশ্চিত করা, শিশুর স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করাই হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম মূল অগ্রাধিকার। 6 নম্বর, শিশু নির্যাতন ও শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। বাংলাদেশে শিশু শ্রম, পথশিশু, শিশু পাচার এবং শিশুর প্রতি সহিংসতা এক বড় সামাজিক সমস্যা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে শিশুদেরকে জাতির ভবিষ্যৎ সম্পদ বিবেচনা করে তাদের অধিকার প্রতিষ্ঠায় কঠোর নীতি গ্রহণ করবে। সম্ভাব্য পদক্ষেপ যেগুলো হতে পারে: শিশু শ্রম বন্ধে আইন প্রয়োগ ও বিকল্প পরিবার সহায়তা নিশ্চিত করা, পথশিশুদের পুনর্বাসনে বিশেষ আশ্রয় কেন্দ্র স্থাপন করা, এতিম শিশুদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, শিশু পাচার রোধে সীমান্ত নজরদারি ও কঠোর শাস্তি প্রণয়ন করা, শিশু নির্যাতনের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা। ইসলামে এতিমের অধিকার রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এতিম ও অসহায় শিশুদের জন্য রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা বেষ্টনী তৈরি করবে ইনশাআল্লাহ। 7 নম্বর, নারী ও শিশুর অধিকার রক্ষায় আইন সংস্কার ও প্রশাসনিক জবাবদিহিতা। কেবল আইন করলেই হয় না, আইন বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতার আওতায় এনে নারী ও শিশুর অধিকার রক্ষায় একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পদক্ষেপগুলো সেক্ষেত্রে নেবে তা হচ্ছে নারী ও শিশু অধিকার কমিশনকে কার্যকর ও ক্ষমতাবান করা, দুর্নীতিমুক্ত পুলিশ ও বিচার বিভাগ নিশ্চিত করা, সরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, সরকারি আশ্রয়কেন্দ্র ও সমাজসেবা প্রতিষ্ঠানে অনিয়ম বন্ধ করা, প্রতিটি জেলা উপজেলায় নারী ও শিশু কল্যাণ অফিসের কার্যক্রম অর্থাৎ আইন ও প্রশাসনকে ন্যায়ভিত্তিক কাঠামোর মধ্যে এনে নারী ও শিশু অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 8 নম্বর, সামাজিক অবক্ষয়, অশ্লীলতা ও নারীকে পণ্য বানানোর সংস্কৃতি রোধ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে নারী নির্যাতনের বড় একটি কারণ হলো সমাজের নৈতিক অবক্ষয় এবং নারীকে ভোগের বস্তু হিসেবে উপস্থাপনের সংস্কৃতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, অনৈতিক বিজ্ঞাপন এবং সামাজিক অনাচার রোধে রাষ্ট্রীয় পদক্ষেপ নেবে।
এক্ষেত্রে যে পদক্ষেপগুলি নেওয়া হবে তা হচ্ছে পর্নোগ্রাফি ও অনলাইন যৌন অপরাধ দমনে সাইবার ইউনিট শক্তিশালী করা, মিডিয়ায় নারীকে পণ্য বানানোর প্রবণতা রোধে নীতিমালা প্রণয়ন, মাদক ও বেহায়াপনা প্রতিরোধে সামাজিক আন্দোলন ও আইন প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের উদ্যোগ গ্রহণ করা। ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিতে নারীর প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনতে হলে সমাজকে পবিত্র ও নৈতিক ভিত্তিতে গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে ঘোষিত নারীর অগ্রাধিকার নীতি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি ইসলামী সমাজ ব্যবস্থার আলোকে নারী ও শিশুর নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার একটি রাষ্ট্রীয় প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় আইনগত সংস্কার, দ্রুত বিচার, নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক পুনর্বাসন এবং নৈতিক সমাজ গঠনের মাধ্যমে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্য হল নারীকে স্বাধীনতার নামে অরক্ষিত করে তোলা নয়, বরং তাকে সম্মান, নিরাপত্তা, অধিকার এবং কল্যাণের সর্বোচ্চ গ্যারান্টি দেওয়া। নারী ও শিশুর প্রতি দায়িত্ব পালনই একটি জাতির মানবিকতা ও সভ্যতার প্রকৃত মানদণ্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই মানদণ্ডকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে নারীর অগ্রাধিকার নীতি বাস্তব রূপ পাবে এবং